এসএসসি খবরে নজর রাখা থাক। একাদশ দ্বাদশের নিয়োগের চূড়ান্ত তালিকা বিষয়ভিত্তিক চূড়ান্ত প্যানেল প্রকাশের এবার তোড়জোড় করা হচ্ছে। শেষ কিছু বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে বিষয়ভিত্তিক। কবে? ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই প্যানেল প্রকাশ হতে পারে। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, একাদশ তৃতীয় সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতেই বাংলা এবং ইংরেজি বিষয়ের চূড়ান্ত প্যানেল বা মেধা তালিকা একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রকাশ করে দেবে এসএসসি। বিষয়ভিত্তিক প্যানেল বা বিষয়ভিত্তিক মেধা তালিকায় এসএসসি এবার প্রকাশ করতে চলেছে। একসাথে 35টি বিষয়ের মেধা তালিকা প্রকাশ করা হবে না স্কুল সার্ভিস কমিশনের তরফে। ইতিমধ্যেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 4 থেকে 5টি বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া পুরোপুরিভাবে শেষ করেছে এসএসসি, যার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, কমার্স, কম্পিউটার সায়েন্সের মতো বিষয়গুলি। যে বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে, ধাপে ধাপে সেই বিষয়গুলি প্যানেল বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হবে এসএসসির তরফে। তেমনটাই নীতিগতভাবে এসএসসি সিদ্ধান্ত নিয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। শুধু তাই নয়, তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 31শে ডিসেম্বরের মধ্যে নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে পারছেন এসএসসি বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং সেই কারণে সুপ্রিম কোর্টের কাছ থেকে আরও অতিরিক্ত সময় চাইবে রাজ্য বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে। কারণ নবম, দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল এসএসসি প্রকাশ করলেও এখনও পর্যন্ত ভেরিফিকেশন প্রক্রিয়া এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারিনি। 11-12-এর এখন ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে নবম, দশমের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে আরও 1.5 থেকে 2 মাস সময় লেগে যাবে। আর সেই কারণেই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে খুব শীঘ্রই আবেদন জানানো হবে যে এই নিয়োগ প্রক্রিয়ার যে ডেডলাইন, সেই ডেডলাইনটা আরও যাতে বাড়ানো হয়। তার কারণ এসএসসি শুধুমাত্র নবম, দশম বা একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়াই করছে না, গ্রুপ সি, গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়াও করছে। তাই সার্বিকভাবে স্কুল সার্ভিস কমিশন এখন পর্যন্ত এই সিদ্ধান্তই নিয়েছে যে তারা বিষয়ভিত্তিক প্যানেল বা বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করার প্রক্রিয়া শুরু করবে। আগামী সপ্তাহেই এসএসসি বাংলা এবং ইংরেজি বিষয়ের প্যানেল প্রকাশ করে দেবে, চূড়ান্ত প্যানেল, এবং তারপর কাউন্সিলিং করবে যাতে আগামী বছরের শুরুতেই অর্থাৎ 2026-এর শুরুতেই স্কুলগুলি বাংলা এবং ইংরেজি বিষয়ের একাদশ, দ্বাদশ স্তরে নয়া শিক্ষক শিক্ষিকা পায়। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হলো এসএসসি তরফে। কিন্তু আবারও জানিয়ে ধন্যবাদ। বুথ লেভেল অফিসাররা ফের একবার বিক্ষোভ দেখাচ্ছেন সি অফিসে। সেই ছবি একবার আপনাদের দেখাতে চাইব। নতুন করে আবার বিক্ষোভ সিও দপ্তরে। অসুস্থ বিএলও যারা, তারা অবস্থানে এসছে। দেখুন, একটা অ্যাম্বুলেন্স রয়েছে, মানে অ্যাম্বুলেন্সে করে অসুস্থ বিএলওরা এসেছেন, অবস্থানে তারা বসে আছেন। যেমন দেখুন, দেবাশিস দাস, কাকদ্বীপের অসুস্থ বিএলও, অ্যাম্বুলেন্সের মধ্যেই রয়েছেন তিনি, কিন্তু তিনি অবস্থানে রয়েছেন। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একটু জানতে চাইবো। আমরা দেখেছি যে সিইও দপ্তরের সামনে বিএলও যারা মারা গেছেন তাদের আত্মীয়রা, যারা অসুস্থ রয়েছেন তাদের আত্মীয়রা এসে এবং বিএলও অধিকার রক্ষা কমিটি তারা যেমন বিক্ষোভ অবস্থান করেছিল, আজ একেবারে অ্যাম্বুলেন্স নিয়ে দেবাশিস দাস, তিনি নামখানার এলাকার বিএলও এবং তিনি দীর্ঘদিন এসএসকেএম এ ভর্তি ছিলেন, কারণ তার ব্রেন স্ট্রোক হয়ে গেছিল। এই কাজের চাপ সহ্য করতে না পেরেই ব্রেন স্ট্রোক হয়েছে, এমনটাই পরিবারের দাবি ছিল। এবং তার বাঁদিকে বেশ কিছু অংশ প্যারালাইজড মতন হয়ে গেছে এবং তার ফিজিওথেরাপি প্রয়োজন। চিকিৎসকেরা আজ তাকে বাড়িতে যেতে দিয়েছেন এবং সেই বাড়ি যাওয়ার আগে সিইও দপ্তরে তারা বারবার জানিয়েছিলেন, তবুও সিইও দপ্তরের যারা ভারপ্রাপ্ত অর্থাৎ যে এই বিএলওর কাজকর্ম যারা দেখেন, এই আরো তারা ক্রমাগত কাজের চাপ দিচ্ছিলেন এবং তাকে এই অসুস্থ অবস্থাতেও কাজ শেষ করার জন্য চাপ দিচ্ছিলেন বলে পরিবারের দাবি। এবং সেই কারণেই যাতে দেবাশিস দাস কতটা অসুস্থ, সেই অসুস্থতার পরিস্থিতি দেখানোর জন্যই এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে
সরাসরি সিইও দপ্তরের সামনে অ্যাম্বুলেন্স দাঁড় করানো হয়েছে এবং তাকে ঘিরে অধিকার রক্ষা কমিটি, বিএলও অধিকার রক্ষা কমিটি এবং বিএলওরা তারা বিক্ষোভ অবস্থানে বসেছিলেন এবং সেখান থেকে দেবাশিস দাসের ছেলে সৌরভ দাস সহ এক প্রতিনিধি দল তারা সিইও দপ্তরে যান। সেখানে তারা এই মর্মে অভিযোগ জমা দেন যে দেবাশিস দাস এর মতো যারা বিএলও অসুস্থ রয়েছেন তারা যাতে তাদেরকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়, পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও তারা করেছেন এবং সিইও দপ্তরের থেকে এই যে চাপ, সেই চাপ প্রত্যাহার করতে হবে বিএলওদের, এই দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ অবস্থান দেখানো হয় এবং তারপর অভিযোগ জমা। ধন্যবাদ। ব্রেন স্ট্রোক হয়েছিল না, তার এনে পিজিকে অ্যাডমিট করানো হলো। তার থেকে কি হলো, আবার যদি ইনি কাজ করতে পারছেন না তাহলে ওনার মানে ইআরও তার সাথে সুপারভাইজার ফোন করে বলছে এদেরকে কেন কাজ হচ্ছে না কেন। তিনি বলছে আমি আমার বাবাকে নিয়ে এখন অস্বস্তি হয়ে বসে আছি, আপনি কাজ আপনার লজ্জা লাগে না? তখন বলছে তাহলে স্যালারিটা বন্ধ করে দেবো, তার মানে নানা রকম হুমকি ধুমকি। এটা কি মানে মানুষের ব্যক্তি হিসাবে কোনো জিনিস নয়। একটু ব্রেন স্ট্রোক, তার সঙ্গে উনি প্যারালাইজ। আপনি বলছেন বিএলওরা ড্রামা করছে, তাহলে এটা কি ড্রামা? ওনারা প্রথম থেকেই আমার যখন বাবা ব্রেন স্ট্রোক হয়েছিল ফার্স্ট থেকে ওনারা কখনোর জন্য করেনি, খবরও নেয়নি, কখনো আপডেটও দেখেনি যে কী হয়েছে, কোন কন্ডিশনে রয়েছে, সিরিয়াস কন্ডিশন কেমন রয়েছে। তো ওখান থেকে দেখতে গেলে ওনাদেরকে আমি দায়ভার দিতে চাই, তার জন্যই আমি পিটিশন জমা দিয়েছি। ওনার সাথে দেখা হয়নি আমার।